নমস্কার বন্ধুরা, এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর আমরা যে 30 এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম, আজকে তার অন্যতম একটি পার্ট। আজকে আমরা 30 না, আজ আমরা 20টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এই 20টা এমসিকিউ যদি ডিটেলসে দেখা হয় এবং বাকি অপশনগুলো ধরলে আমরা বাকি 10টা পেয়ে যাব। সো 30টা না করে সেই জন্য আমরা 20টার মধ্যেই আজকে রেখেছি। তো আজকে ভিডিওটা অন্য দিনের তুলনায় শর্ট হবে, তো তোমরা শেষ অবধি দেখো। এবং আজ থেকেই মূলত আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট থেকে শুরু করছি, পার্ট 1 থেকে আমরা শুরু করছি। অ্যান্ড আজকে আমাদের টপিক হচ্ছে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ এবং সিটিজেনশিপ। তো ভারতের তার রাজ্য এবং তার কেন্দ্রশাসিত রাজ্যর সাথে আমাদের নাগরিকত্ব নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। তার সম্পর্কে থাকছে 20টা এমসিকিউ। সো সামনে একটা ছবি দেখতে পাচ্ছি, একদিকে আমরা সিটিজেনশিপ দেখানোর চেষ্টা করেছি এই ছবিটার মাধ্যমে, এবং অন্যদিকে আমাদের আছে এই আর্টিকেল 1-এর যে মেনশনটা উপরে হরপ্পান সিল দিয়ে। তো চলো আমরা শুরু করছি। আজকে ভিডিও ছোটো হবে, তাই তোমরা চেষ্টা করো ভিডিওটা সবটা একদম শেষ অবধি দেখা এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো। কোশ্চেন 1 দিয়ে শুরু করছি। কোশ্চেন 1, দ্য কনস্টিটিউশন নেম আওয়ার কান্ট্রি অ্যাজ ভারত, বি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, সি হিন্দুস্তান, ডি আর্যাবর্ত। তো তোমরা যদি প্রিঅ্যাম্বলটা খুব ভালো করে পড়ে থাকো, যেটা আগের বার বলেছিলাম, প্রিঅ্যাম্বলটা খুব ভালো মতো পড়ে রাখা দরকার, কারণ ওখানকার প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন মিনিংফুল। সো সেখানে আমরা পাবো ভারত ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। সো অ্যান্সার হবে বি, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। হুইচ অফ দ্য ফলোয়িং Which of the following is not a condition for becoming a citizen of India? Birth, acquiring property, descent and naturalization. So যদি দেখো এখানে অ্যান্সার হবে অ্যাকোয়ারিং প্রপার্টি। মানে ইন্ডিয়াতে হঠাৎ করে কেউ বা বাইরে থেকে ফোন করলো, বাংলাদেশ বা পাকিস্তান, দে চাচা আমার জন্য একটা জায়গা কিনে ফেলুন ইন্ডিয়াতে, তো পরবর্তীকালে আমি সেই জায়গা দেখে সিটিজেনশিপ অ্যাপ্লাই করব। তো এরকম কোনো গল্প ইন্ডিয়াতে চলবে না। তো সেই জন্যই অ্যাকোয়ারিং প্রপার্টি, জায়গা ইন্ডিয়াতে জায়গা কেনা মানে কিন্তু ইন্ডিয়ার সিটিজেনশিপ পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। 4, who is competent to prescribe condition as for acquiring Indian citizenship? মনে হচ্ছে এখানে নাম্বারিংয়ের একটু নাম্বারিংয়ে গোলমাল হয়েছে, মনে হচ্ছে একটা কোশ্চেন এক্সট্রাই হয়ে যাবে। তো এটার মানে এটাই যে মানে হচ্ছে যে হুইচ কম্পিটেন্ট টু প্রেসক্রাইব কন্ডিশন অ্যাজ ফর অ্যাকোয়ারিং ইন্ডিয়ান সিটিজেনশিপ, মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়ার অধিকার কার কাছে আছে, বা সুপ্রিম কমান্ড কার কাছে আছে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া? পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, প্রেসিডেন্ট অ্যান্ড অ্যাটর্নি জেনারেল। এখানে অ্যান্সার হচ্ছে পার্লামেন্ট। সো পার্লামেন্ট চাইলে ইন্ডিয়ান সিটিজেনশিপ কাউকে দিতে পারে, কাউকে নাও দিতে পারে, ইভেন তার কারো সিটিজেনশিপ কেড়ে নিতে পারে। সাধারণত আমরা দেখি না যে হঠাৎ করে কোনো সাধারণ মানুষের সিটিজেনশিপ চলে গেল বা কেড়ে না হলো। এবার কোনো কেউ বাইরে, এইটা এই জন্য বলা হচ্ছে, সাপোজ কেউ বাইরে কোনো ব্যক্তি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করলো, এবার দেখা গেলো তার সবকটা ক্রাইটেরিয়া সে ম্যাচ করে গেলো, সবকটাই ফুলফিল করে গেল, বাট তার সত্ত্বেও যদি পার্লামেন্ট চায় তাকে সিটিজেনশিপ নাও দিতে পারে। এমন কেসও হতে পারে যে কেউ অ্যাপ্লাই করলো, বাট তার হয়তো কোনো একটা ছোটো পয়েন্টে ল্যাক থেকে যাচ্ছে, সেই পয়েন্টটা ফুলফিল করছে না, কিন্তু সেক্ষেত্রে যদি পার্লামেন্ট চায় তার সিটিজেনশিপ অ্যাকসেপ্ট হয়ে যেতেও পারে। তো এই ব্যাপারটা পুরোপুরি পার্লামেন্টের ওপর। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এইটা দেখে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। অ্যান্ড 3, যেহেতু আমাদের নাম্বারিং একটু গোলমাল হয়েছিল, দ্য ভোটিং এনজয়েড বাই ওসিআই, ওভারসিজ সিটিজেন, এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, পিআইও, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন অ্যান্ড ডি নান। তো এর মানে এদের মধ্যে ভোট দেওয়ার অধিকার কার আছে? তো অ্যান্সার হচ্ছে এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। অ্যান্ড কারণ ওসিআই, ওভারসিজ সিটিজেন, মূলত তারাই যারা ভারতে আসে এবং চলে যায়, মানে যাওয়া আসা করে মেনলি, সেটা ব্যবসায়ী সূত্রে হতে পারে বা অন্য কোনো ব্যক্তিগত কাজের সূত্রে হতে পারে, তারা ভারতে আসে এবং চলে যায়। পিআইও, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, হচ্ছে যাদের পূর্বপুরুষদের কেউ একজন ভারতীয় ছিল, যেমন আমাদের সবথেকে হাইলাইটেড পার্সন যিনি ছিলেন রিসেন্টলি, বলতে গেলে কামালা হ্যারিস, যিনি ইউএসের ভাইস প্রেসিডেন্ট, উনি বলতে গেলেন একরকম পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, যেহেতু ওনার মা ছিলেন ইন্ডিয়ান। অ্যান্ড এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, যারা হচ্ছেন সেটা আপনি আমাদের মধ্যে যে কেউ হতে পারে, একজন সাধারণ ভারতীয় যে কর্মসূত্রে বাইরে কাজ করছে, সে হয়তো ইউএসএতে কাজ করছে, বা সে হয়তো ইউকেতে কাজ করছে, বা যে কোনো কান্ট্রিতে কাজ করছে, কিন্তু সে কিন্তু ইন্ডিয়ান, সে শুধুমাত্র কর্মসূত্রে বাইরে আছে। সো সে যেহেতু সিটিজেন আমাদের, তো সেই জন্য তার ভোটিং রাইট আছে, বাকি এদের কারো, এই দুজনের ভোটিং রাইট কিন্তু নেই। সো ভোটিং রাইট শুধুমাত্র আছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, মানে প্রবাসী ভারতীয়। অ্যান্ড পিআইও, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, এর অর্থ হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত। আর ওসিআই, ওভারসিজ সিটিজেন, এটা মানে ভারতে যাতায়াতকারী, এরকম সেন্সে।
নেক্সট আবার আমরা যেহেতু নাম্বারিং ভুলের জন্য 4 নম্বর কোশ্চেন পাচ্ছি। সিটিজেনশিপ প্রভিশন আর enshrined in the constitution in part 2 article 5 to 11, part 2 article 5 to 6, part 1 article 5 to 11. so এটা খুবই ইজি, part 2 article 5 to 11. Question 5, which country accept the policy of dual citizenship? ইন্ডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ। তো এটা আমরা সবাই জানি, ডুয়েল সিটিজেন যে সাপোর্ট যে নেয় সেটা হচ্ছে ইউএসএ। অ্যান্ড ডুয়েল সিটিজেনশিপের কনসেপ্টটা হচ্ছে এটা ধরো সমগ্র একটা দেশ, গোটা দেশ, অ্যান্ড এর আন্ডারে ছোটো ছোটো প্রভিন্স আছে বা রাজ্য আছে এবং এদের নিজস্ব সিটিজেনশিপ। সো কনসেপ্টটা এরকম, যদি আমাদের ইন্ডিয়ার ডুয়েল সিটিজেনশিপ থাকতো ব্যাপারটা এরকম হতো, আমরা ইন্ডিয়ান হওয়ার জন্য একটা আইডেন্টিটি কার্ড রাখতাম, মানে আমাদের একটা আইডেন্টিটি হতো, তারপর বাঙালি হওয়ার জন্য আরেকটা আইডেন্টিটি হতো, কেউ মারাঠি হওয়ার জন্য আরেকটা আইডেন্টিটি হতো, বা কেউ যদি বিহার থেকে থাকতো, কেউ উড়িষ্যা থেকে থাকতো, তাদের আলাদা আলাদা কার্ড থাকতো। সো তার স্টেটের জন্য একটা কার্ড প্লাস আমাদের ভারতীয় হওয়ার জন্য একটা কার্ড। বাট আমাদের এরকম না, আমাদের সিঙ্গেল সিটিজেন, আমরা সবাই হিসাবে একটাই ইন্ডিয়ান সিটিজেনশিপের কার্ড বহন করি। অ্যান্ড এই কনসেপ্টটা ইউএসএতে আছে। অ্যান্ড আমরা আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ নিয়েছিলাম কোথা থেকে? আমরা লাস্ট ক্লাসে পড়েছি ব্রিটেন থেকে। অ্যান্ড এই কনসেপ্টে ইউএসএ 52 যে স্টেট আছে সেই তাদের আলাদা আলাদা সিটিজেনশিপ আছে প্লাস ইউএসএ সিটিজেনশিপ। কোয়েশ্চেন 6, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডোমিসাইল অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো ডোমিসাইল মানেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের হিসাবে কি? অপশনগুলো আছে টেম্পোরারি হোম, পার্মানেন্ট হোম, হোম ইন ডিফারেন্ট কান্ট্রি, হোম ইন এনিমি কান্ট্রি। সো ডোমিসাইল মানে হচ্ছে পার্মানেন্ট হোম, মানে ইন্ডিয়ার একদম অধিবাসী, জেনুইন অধিবাসী। Which of the following article describe about the person voluntarily acquiring citizenship of a foreign state not to be citizen? Article 5, Article 7, Article 8, Article 9. So answer হচ্ছে Article 9। তার আগে এই কোশ্চেনের সেন্সটা বলি। কোশ্চেনটা যেটা বলেছে যে এইগুলোর মধ্যে কোন শর্তটা, বা এটার মনে হচ্ছে এই যে আর্টিকেলগুলো দিয়েছে কোন আর্টিকেলটা বলছে যে একজন সিটিজেন সে যদি ভলেন্টারি মানে ইচ্ছাকৃতভাবে অন্য কোনো দেশের সিটিজেনশিপ অ্যাকোয়ার করে বা নিয়ে নেয়, সেক্ষেত্রে তার ইন্ডিয়ান সিটিজেনশিপ কিন্তু চলে যাবে, অটোমেটিক চলে যাবে। তো এই সেন্সটা বলেছে আর্টিকেল 9-এ। Article 8, which of the following article describe India as a union of states? সো একটু ভুল হয়ে গেছে যেহেতু আগে থেকেই মার্ক হয়ে আছে। সো আর্টিকেল 1 যেখানে ইন্ডিয়ানকে ইউনিয়ন অফ স্টেট মানে অনেকগুলো স্টেট নিয়ে একটা ইউনিয়ন সংগঠন করেছে। এবার ইউএসএ কনসেপ্টটা যেটা, যে ইউএসএ যদি কোনো স্টেট চায়, 52টা স্টেটের মধ্যে কোনো স্টেট যদি চায়, সে কিন্তু যে কোনো সময় ওই সংগঠন থেকে বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ওই ইউনাইটেড কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু আমাদের ভারতের ক্ষেত্রে যে কনসেপ্টটা আছে, আমরা কিন্তু ফেডারেল নিয়েছি, ফেডারেল স্ট্রাকচার পুরোপুরি নয়, কোয়াসি ফেডারেল। আমাদের রাজ্যদের কথা শোনা হয়, রাজ্যদের মতামত ইম্পর্টেন্ট আছে, তাদের কিছুটা স্বাধীনতা আছে, কিন্তু তারা চাইলে কিন্তু বেরিয়ে যেতে পারবে না। আর যদি ওয়েস্ট বেঙ্গল চায় কিন্তু বেরিয়ে যেতে পারবে না, জম্মু কাশ্মীর চাইলেও বেরোতে পারবে না। তো আমাদের ইউনিটারি সিস্টেম, এইটাই হচ্ছে আমাদের মেইন কথা। 9, আধার ইজ এ প্রোগ্রাম টু হেল্প সিনিয়র সিটিজেন টু প্রোভাইড ন্যাচুরাল nutritional support to adolescent women, to train people for social defense, to provide identity of Indian resident. এটাও যেহেতু ভুল করে মার্ক হয়ে আছে দেখতে পাচ্ছ, অ্যান্সার হচ্ছে ডি। তো আমাদের ভারতীয় জনগণকে তার নাগরিকত্ব ঠিক দেওয়া নয়, তার সে একজন ইন্ডিয়ান রেসিডেন্ট, এটারই শুধুমাত্র একটা আইডেন্টি কার্ড। আধার ইজ এ টাইপ অফ আইডেন্টিটি কার্ড। তো গতবার অমিত শাহর একটা মন্তব্য নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল যে সিএ অ্যাক্ট হচ্ছিল বা এনআরসি প্রুফের ডকুমেন্টের জন্য আধার কিন্তু এনাফ নয়। 10, details on how citizenship may be acquired and terminated are communicated on part 2. অ্যান্ড কোশ্চেনের সেন্সটাকে বলেছি, কোশ্চেনের মানে বলছে এইগুলোর মধ্যে সিটিজেনশিপের ব্যাপারটা বা সিটিজেনশিপের ডিটেলস কোন অ্যাক্টে বলা হয়েছে বা কোথায় বলা হয়েছে। তো বর্তমানে আমরা যেটা দেখছি যে সিএ চলছে, যেটা এনআরসি যা চলছে, সিটিজেনশিপ নিয়ে যে কোনো রকম যাই চেঞ্জেস আছে। লাস্ট আমরা যেটা হয়েছিল ছিটমহল, বাংলাদেশ ভারতবর্ষের যে ছিটমহল কনসেপ্টটা, সেই যাই হয়ে আসুক না কেন, এটা মেনশন কোথায় আছে, কোথায় অ্যাকোয়ার্ড করা আছে, সেটা হচ্ছে অ্যান্সার বি, দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এখানে মেনশন করা আছে কে সিটিজেনশিপ পাবে, কে কোন শর্ততে পাবে, তার সিটিজেনশিপ বন্ধ হয়ে যেতে পারে, মানে কেড়ে নেওয়া যেতেও পারে, কোন সেন্সে। তো সিটিজেনশিপের সমস্ত ডিটেলস দেওয়া আছে দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955। 11 একটা বেশ
বড় ম্যাচিং আছে লিস্ট 1 লিস্ট 2। লিস্ট 1-এ আর্টিকেল 11, 2, 1 অ্যান্ড 3 কথা বলা আছে, এবং লিস্ট 2-তে তার যে টপিকগুলো, তারা যে সাবজেক্টটা নিয়ে ডিল করছে সেটাকে বলা হচ্ছে। তো একটু আমি হোল্ড করছি, তোমরা অপশানগুলো একবার দেখে নাও। অ্যান্ড আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। চলো একবার ম্যাচ করে নিই। আর্টিকেল 11 আমরা যাচ্ছি 4 নম্বরে, পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল। মানে পার্লামেন্টের কাছে সুপ্রিম পাওয়ার আছে সিটিজেনশিপ নিয়ে যে কোনো রকম ল নিয়ে আসা বা চেঞ্জ করা। কারণ আমরা দেখতে পেলাম যে এনআরসি বা সিএএ বা যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে শুধুমাত্র পার্লামেন্ট একটা সিম্পল মেজরিটি দিয়ে একটা কিন্তু পাস করিয়ে নিয়েছে। সো আমরা বুঝতে পারছি পার্লামেন্টের কাছে কতটা পাওয়ার আছে। সো আর্টিকেল 4 আসছে আমাদের 4 নম্বর। নেক্সট আছে আর্টিকেল 2। আর্টিকেল 2-তে আমরা পাচ্ছি 2 নম্বর, অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট। নেক্সট আমরা আসছি আর্টিকেল 1, আর্টিকেল ফরমেশন অফ নিউ স্টেট। আর্টিকেল 1 যেটা বলছে নেম অ্যান্ড টেরিটরিজ অফ ইউনিয়ন 1, এটা 2 দিয়ে দিই। অ্যান্ড আর্টিকেল 3, ফরমেশন অফ নিউ স্টেট অ্যান্ড অল্টারেশন অফ এরিয়াস, বাউন্ডারিজ অর নেমস অফ এক্সিস্টিং স্টেট। এবার এটা কোথায় গেল, 3 নম্বর। এবার 2 আর 3-এর ডিফারেন্স একটা এরকম বলতে গেলে, 2 নম্বর হচ্ছে আমরা যদি কোনোদিন সকালবেলায় উঠে আমাদের মুড হলে চলো আজ পিওকে দখল করবো, মানে আমরাও সেই ইসরায়েলের মতো একটা ডিফেন্স মানে অ্যাট্রাকটিভ মাইন্ডসেট বানিয়ে ফেললাম যে চলো অনেক হয়েছে, পিওকে কাজে তুলে আনি। তো পিওকে আমরা তুলে নিয়ে চলে এলাম। সো পিওকে কাল পরশু দিন সকাল থেকে দেখলাম ইন্ডিয়ার পার্ট হয়ে গেল। তো সেরকম সেন্সে যেহেতু পিওকে ইন্ডিয়ার পার্ট হয়ে গেল, নতুন টেরিটরি অ্যাড হলো, বাইরে থেকে টেরিটরি অ্যাড হচ্ছে, সেই সেন্সে আমরা আর্টিকেল 2-কে দেখবো, মানে যেখানে আমরা বাইরে থেকে কোনো স্টেট বা কিছু ইনক্লুড করছি। অ্যান্ড আর্টিকেল 3 যদি আমাদের ভেতরে কোনো চেঞ্জ করতে হয়, বাউন্ডারি অল্টারেশন করতে হয়, সাপোজ বিহারে কোনো পার্ট দেখা যাচ্ছে সেটা ঝাড়খণ্ডের সাথে খুব মিল খাচ্ছে, বা সরকার ঠিক করলো বিহারের ওই পার্টটা হয়তো ঝাড়খণ্ডের মধ্যে অ্যাড করে দেওয়া উচিত, তো সেক্ষেত্রে একটা আর্টিকেল বা কিছু অ্যাক্ট পাস করবে, দিয়ে ওই বিহারের পার্টটা চলে যাবে ঝাড়খণ্ডে, মানে এখানে স্টেটের বাউন্ডারি অল্টারেশন করা হচ্ছে। আর একটা আর্টিকেল 2-এর রিসেন্ট যেটা হয়েছে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর, যেটা স্টেট থেকে ইউনিয়ন টেরিটরিজ ভাগ করে দেওয়া হয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীর, এদিকে লাদাখ। তো এই কনসেপ্টটা কিন্তু নেওয়া হয়েছে এই আমাদের আর্টিকেল 2 থেকে। আর্টিকেল 2 যেখানে বলছে কোনো স্টেটের নাম চেঞ্জ বা তার স্ট্যাটাস চেঞ্জ, মানে ওটা স্টেট ছিল সেখান থেকে ইউনিয়ন টেরিটরি হয়ে গেল, তো এরকম সেন্সে আর্টিকেল 2 কিন্তু ডিল করবে। সো আর্টিকেল 2 আর 3 পার্থক্য এটা। আর্টিকেল 2 যদি বাইরে থেকে কোনো স্টেট অ্যাড করি তখন আর্টিকেল 2, অ্যান্ড আর্টিকেল 3 হচ্ছে আমরা যদি ভেতরের মধ্যে কোনো স্টেটের বাউন্ডারি অল্টারেশন করি। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 12. A citizen of India will lose his or her citizenship if he or she, কতগুলো অপশন আছে, রিনাউন্স ইন্ডিয়ান সিটিজেনশিপ, ভলেন্টারি অ্যাকোয়ার দ্য সিটিজেনশিপ অফ অ্যানাদার কান্ট্রি, ম্যারিজ এ সিটিজেন অফ অ্যানাদার কান্ট্রি, ক্রিটিসাইজ গভর্নমেন্ট। তো তোমরা যদি পড়ো, গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করার জন্য কখনো কারো সিটিজেনশিপ যেতে পারে না। অ্যান্ড ম্যারিজ দ্য সিটিজেনশিপ মানে অন্য দেশের নাগরিককে বিয়ে করার জন্য নির্ঘাত তোমার সিটিজেনশিপকে কেড়ে নেবে না। তো অপশন আমাদের যাচ্ছে সি 1 আর 2, রিনাউন্স ইন্ডিয়ান সিটিজেনশিপ মানে সে যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ স্বেচ্ছায় ছেড়ে দেয়, অ্যান্ড ভলেন্টারি অ্যাকোয়ার দ্য সিটিজেনশিপ অফ অ্যানাদার কান্ট্রি, এবং আর একটা হতে পারে সে যদি ইচ্ছাকৃতভাবে ইউকে ইউএসএ বা এই সমস্ত কান্ট্রির সিটিজেনশিপ নিয়ে নেয়। 13. A person can become a citizen of India even if born outside India if his her, বাকি যে কন্ডিশনগুলো দিয়েছে, মানে একজন ব্যক্তি সে যদি ভারতের বাইরে জন্মগ্রহণ করে তার সত্ত্বেও সে সিটিজেনশিপ পেতে পারে। তো কী সেই কন্ডিশনগুলো, সেটা হচ্ছে প্রথম যে অপশনগুলো দেখে নাও একবার। ফাদার ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, মাদার ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, ফাদার ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ দ্য পার্সন বার্থ, অ্যান্ড ডি, ফাদার অর মাদার ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ পার্সন বার্থ। সো এখানে অপশন ডি, বাবা মা দুজনকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে, সেই বাবা বা মা মধ্যে কেউ একজন ইন্ডিয়ান সিটিজেন হলেই হবে। এটা হলো 13। নেক্সট 14. The minorities of which country is not covered under Citizenship Amendment Act 2019. তো এইখানে কয়েকটা কোশ্চেন আমরা সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে নিয়েছি, যেহেতু 2019 থেকে এটা খুবই হাইলাইটেড। তো নিউ প্যাটার্ন যদি কোনো কোশ্চেন আসে সিটিজেনশিপ নিয়ে তো এটা আসতে পারে। তো 2019-এ আমরা 2019-20 এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো বর্তমানে বলতে গেলে যখন এটা অ্যাক্ট হয়ে গেছে এটা সিটিজেনশিপের মধ্যে ঢুকে গেছে। তো এইগুলো কান্ট্রির মধ্যে কোনখান থেকে আমরা বা কোন জায়গার কোন দেশে মাইনরিটিসকে আমরা ঠিক অ্যাকসেপ্ট করছি না। তো
তো সেটা হচ্ছে মায়ানমার। বাট এখানে মাইনরিটিস কনসেপ্টটা কিন্তু আমাদের দেশের হিসাবে না, এখানকার মাইনরিটিস কনসেপ্ট হচ্ছে সেই দেশের হিসাবে। তো টোটাল ওই দেশে 6টা মাইনরিটিস কমিউনিটিকে জায়গা দেওয়া হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, সেটা হচ্ছে হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সিক অ্যান্ড খ্রিশ্চান। এই 6টা কমিউনিটিকে মেনলি জায়গা দেওয়া হচ্ছে। যেহেতু ওই কান্ট্রিগুলো মুসলিম মেজরিটি কান্ট্রি, তাই ওদের মেজরিটিতে কিন্তু মুসলিম, যেহেতু তাই মুসলিমদের এই লিস্টে করা হয়নি। তো এটা আমরা পরে কোশ্চেনে পাবো। দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 was came into force on December 31, 2014, December 1, 2014, December 31, 2019, January 10, 2020। তো এখানে অ্যান্সার হচ্ছে জানুয়ারি 10। তোমরা হয়তো অনেকে সি ভাবতে পারো, অ্যাকচুয়ালি সি ডিসেম্বর 31-এর কথা হয়েছিল, এই দিনকেই এই একটা পাস হবে বা ফাইনাল হবে। বাট কিছু যেহেতু কিছু বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল, বিভিন্ন ভিন্ন মত দেওয়া হয়েছিল, সেই জন্যে সুপ্রিম কোর্ট ব্যাপারটাকে আরও পিছিয়ে আনে, কিছু হিয়ারিং হয়, তো তারপরে ঠিক হয় এটা 10ই জানুয়ারি এটা পাস করে আলটিমেটলি, যেটা সিএবি থেকে হয়ে যায় সিএএ, মানে এটা প্রেসিডেন্ট সাইন পাওয়ার পর বিল থেকে কনভার্ট হয়ে যায় অ্যাক্টে। 16. How many times the Citizenship Amendment Act 1955 has been amended till now? 9576। তো বলেছে ইন্ডিয়ান, আমাদের যে ভারতীয় নাগরিকত্ব যে কনসেপ্টটা আছে বা যে অ্যাক্টটা আছে 1955 সালে অনুসারে, সেটা কতবার পরিবর্তন করা হয়েছে, কতবার অ্যামেন্ড করা হয়েছে। তো বিভিন্ন সময়ে সময়ে আমরা দেখতে পাবো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, এই যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955-কে চেঞ্জ করা হয়েছে, বিভিন্ন কন্ডিশন অ্যাড করা হয়েছে। এর আগে যেটা হয়েছিল 100তম অ্যামেন্ডমেন্টে, যেটা সম্ভবত একবার চেক করে নিই, 100তম অ্যামেন্ডমেন্টে বাংলাদেশ এবং ভারতীয় কিছু এরিয়া ছিল, ছিটমহল বলে যেগুলো, সেগুলো ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ভারতে কিছু জায়গা ছিল সেটা বাংলাদেশকে দেওয়া হয়েছে। কারণ এটাই ওই জায়গার যে নাগরিকরা ছিল তারা অ্যাকচুয়ালি নাগরিকহীন অবস্থায় ছিল, তারা না বাংলাদেশের ছিল না ভারতের। তো সেক্ষেত্রে তাদের সমস্যা হতো, তাই ভারত এবং বাংলাদেশ মিলে একটা অ্যাগ্রিমেন্ট করে এবং সেক্ষেত্রে এরা কিছু এরিয়া নিয়ে নেয় এবং ভারত কিছু এরিয়া নিজেদের মধ্যে ভাগ করে নেয়। তো এরকম কিছু চেঞ্জ, এই চেঞ্জটা করা হয়েছিল সম্ভবত 2015 নাগাদ, এবং এই সালটা একবার চেক করে নিও। আর অ্যামেন্ডমেন্ট হয়েছিল 100তম অ্যামেন্ডমেন্ট। অ্যান্ড তো সেই নিয়ে 2019 প্রথম অ্যামেন্ডমেন্ট শুরু হয়েছে 57-তে, 1957-তে প্রথম অ্যামেন্ডমেন্ট শুরু হয়েছে এবং লাস্ট এটা অ্যামেন্ডমেন্ট হলো আমরা জানি 2019, এবং পরবর্তীকালেও আরও হতে পারে, বিভিন্ন সময় অনুসারে দরকার অনুসারে এটা অ্যামেন্ডমেন্ট হতে পারে। তো 57 থেকে 2019 অবধি টোটাল 9বার এটার অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। তো অনেক ক্ষেত্রে তোমরা এটা 6বারও দেখতে পারো, বা তোমরা যদি লক্ষ্মীকান্ত দেখো, লক্ষ্মীকান্তে 1957 থেকে 2019 অবধি পরপর সবগুলো ইয়ার দেওয়া আছে। তো অ্যান্সার আমাদের 9। 17. The Citizenship Amendment Act will not apply to states that have the inner line permit regime. Which of the following state has inner line permit regime? এটা অ্যাকচুয়ালি রিজিমই হতো, একটু স্পেলিং মিস্টেক। তো এটা বলছে আমাদের যে স্টেটগুলো আছে 7 সিস্টার বলা হয়, সেখানের মধ্যে যে স্টেটগুলো ইনার লাইন পারমিট, মানে এই স্টেটগুলোতে কিছু কিছু জায়গায় যাওয়ার জন্য তোমাকে গভর্নমেন্টের পারমিশন নিতে হবে, স্পেশাল অর্ডার দরকার। তো সেইগুলোই ইনার লাইন পারমিট কাজ করে, যে যে জায়গাগুলো যাওয়ার জন্য তোমাকে আলাদা করে পারমিশন নিতে হবে, সেটা ট্যুরিস্ট স্পট হলেও আলাদা পারমিশন নিয়ে যেতে হবে। তো এই জায়গাগুলোই ঠিক হয়েছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা এনআরসি যে কনসেপ্টগুলো আছে এইগুলো অ্যাক্ট হবে না, মানে কার্যকরী হবে না। তো সেইগুলো কোথায়? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম অ্যান্ড অল অফ দ্য অ্যাবভ। অ্যান্সার অল অফ দ্য অ্যাবভ। তো এই যে 3টে স্টেট আছে, এছাড়া মণিপুর এখানে নেই, মণিপুর আছে, মেঘালয় সম্ভবত আছে, মণিপুর অ্যান্ড মেঘালয় এর মধ্যে অ্যাড আছে, যেহেতু নামটা নেই এখানে তাই অ্যাড করে দিলাম এক্সট্রা। আসামে কিন্তু এনআরসি হচ্ছে। 18. Which of the following community has excluded from Citizenship Amendment Act 2019? হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, শিখ। তো একটু আগে যেটা মেনশন করেছিলাম মুসলিমদের কিন্তু এর মধ্যে ইনক্লুডেড করা হয়নি, মানে মুসলিমদেরকে এই লিস্টে বাইরে রাখা হয়েছে, কারণ ওই দেশে যেহেতু মুসলিমরা মেজরিটিতে আছে, ওদের এরকমই ধারণা করা হয়েছে গভর্নমেন্ট দ্বারা যে ওদেরকে ওই দেশে কোনো বিপদ নেই, ওই দেশের যে মাইনরিটিস তাদেরই সমস্যা বেশি। তো সেই জন্যে ওই দেশে মুসলিমদেরকে এই কারণটা দেখিয়ে বাদ দেওয়া হয়েছে এই লিস্ট থেকে। তো এটা নিয়েই মূলত অনেকের মধ্যেই সমস্যা দেখা গেছে, নানা মুনি নানা মত দিয়ে যাচ্ছেন। 19. To acquire citizenship by registration, department must have been resident in India for immediately before making an application. Actually একটু ভুল আছে, এটা an application হতো,
অ্যান্ড এটা রেজিস্ট্রেশন এ পার্সন মাস্ট, এটা ডিপার্টমেন্ট সেন্স আসছে না, এ পার্সন করে ধরে নিও। তো একটা মানে ভারতীয় সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য একটা ব্যক্তিকে কতদিন ইন্ডিয়ায় থাকতে হবে বা কতদিন মিনিমাম তাকে ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে। রেসিডেন্ট মানে কিন্তু সিটিজেন না, রেসিডেন্ট মানে যে কেউ, একটা ট্যুরিস্টও কিন্তু 3 মাস কি 6 মাস থেকে যেতে পারে, সে রেসিডেন্ট নট সিটিজেন। সো একজন সে যখন সিটিজেনশিপ হিসাবে অ্যাপ্লাই করছে তাকে কতদিন মিনিমাম থাকতে হবে। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 7 বছর, মানে একজন ব্যক্তিকে 7 বছর ইন্ডিয়ায় থাকতে হবে, তারপরে মানে রেসিডেন্ট হিসেবে 7 বছর থাকতে হবে, তারপরে সে অ্যাপ্লাই করতে পারবে বাই রেজিস্ট্রেশন। এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সে যদি বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে যায় তাকে 7 বছর থাকতে হবে, আর কেউ যদি ন্যাচারালাইজেশনের মাধ্যমে অ্যাড করতে যায় মানে সিটিজেনশিপ পেতে যায় তাকে 11 বছর থাকতে হবে। তো 11 বছর হচ্ছে ন্যাচারালাইজেশনের জন্য এবং রেজিস্ট্রেশনের জন্য হচ্ছে তাকে 7 বছর। কনসেপ্ট কি, কোনটা কেন, সেটা হয়তো আমরা যদি কোন দিন ডেসক্রিপটিভ ক্লাস আনি সিটিজেনশিপের উপর তখন আমরা আলোচনা করব। অ্যান্ড আমাদের লাস্ট কোশ্চেন, হুইচ কনসিডার দ্য সেকেন্ড সিটিজেন অফ ইন্ডিয়া? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, গভর্নর। সো আমরা সবাই জানি প্রেসিডেন্ট হচ্ছে আমাদের ফার্স্ট সিটিজেন এবং সেকেন্ড সিটিজেন ভাইস প্রেসিডেন্ট, নট পিএম। পিএম হচ্ছেন থার্ড সিটিজেন এবং গভর্নমেন্ট হচ্ছে ফোর্থ সিটিজেন এবং প্রেসিডেন্ট হচ্ছে আমাদের ফার্স্ট সিটিজেন। তো এই ছিল আজ আমাদের 20টা কোশ্চেন। অ্যান্ড আমি দুটো স্লাইড অ্যাড করেছি যেখানে আমরা আর্টিকেল 1 থেকে 4 এবং 5 থেকে 11 আলোচনা করা হয়েছে। আর্টিকেল 1, 2, 3 তো মোটামুটি আমরা বলে দিয়েছি। আর্টিকেল 4-এ যেটা বলেছে, আর্টিকেল যখন আমরা কোনো স্টেট অ্যাড করছি, যেমন জম্মু অ্যান্ড কাশ্মীরকে ইউনিয়ন টেরিটরিজ থেকে স্টেট থেকে ইউনিয়ন টেরিটরিজে কনভার্ট করলাম, এইরকম কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের শিডিউলসের মধ্যেও চেঞ্জ করতে হবে। শিডিউল 1 যেখানে ইউনিয়ন টেরিটরিজের কথা বলা হচ্ছে, অ্যান্ড শিডিউল 4 যেখানে ওই রাজ্যগুলো বা ওই জায়গায়, হ্যাঁ রাজ্যই তখন ছিল, রাজ্যের যে সিটগুলো আছে লোকসভা সিট বা বিধানসভা সিট যাই হোক না কেন সেই সিটের মধ্যেও চেঞ্জ করতে হবে। তো যেহেতু ইউনিয়ন টেরিটরি এবং রাজ্যের মধ্যে সিটের ব্যাপারটা আলাদা, পুরো কনসেপ্টটা আলাদা, ওদের সভা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কাউন্সিলিং পুরো কনসেপ্টটা আলাদা। তো সেই জন্যই ওটা ছিল স্টেট, সেখান থেকে হয়ে গেল ইউনিয়ন টেরিটরিজ। তো এইখানে চেঞ্জ করতে গেলে আমাদের শিডিউল 1 এবং 4-এও চেঞ্জ করতে হবে। তো সেই কনসেপ্টটাই বলেছে আর্টিকেল 4। তো যদি আমরা যদি কোনো স্টেট অ্যাডও করি বা স্টেটের স্ট্যাটাসও চেঞ্জ করি, সেক্ষেত্রে আমাদের শিডিউল 1 এবং 4-কেও চেঞ্জ করতে হবে। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের সিটিজেনশিপের আর্টিকেলগুলো, সবগুলো একবার দেখে নিও। মেনলি সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমরা পেয়েছিলাম 9, 10 যেখানে পার্লামেন্টের পাওয়ারের কথা বলা হচ্ছে, অ্যান্ড 11-এ পার্লামেন্টের পাওয়ারের কথা বলা হচ্ছে, এবং 10 ইন্টারেস্টিং পয়েন্ট 10 বলছে যদি আমরা যদি একবার ইন্ডিয়ান সিটিজেনশিপ মানে আমি বর্তমানে বা তুমি, আমরা স্বাভাবিকভাবেই ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই বার্থ, জন্ম থেকে। তো আমাদের যদি সিটিজেনশিপ যদি একবার সিটিজেনশিপ, আমাদের কিন্তু এই সিটিজেনশিপ কার্ড বা এই যে যে কনসেপ্ট আছে এটাকে রিনিউ করতে হয় না। মানে কেউ যদি একবার ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যায় তো সে লাইফ টাইমের জন্য পেয়ে যাবে, যতক্ষণ না সেটা ক্যান্সেল হয় কোনোভাবে। তো এরকম সেন্সে কিন্তু সে লাইফ টাইমের জন্য ইন্ডিয়ান সিটিজেনশিপ থেকে যাবে, তাকে এই ব্যাপারটা কোনো করতে হবে না, কোনো রিনিউ করা কোনো কনসেপ্ট নেই যেটা তুমি 2 বছর পরে রিনিউ করো। মানে আমাদের ক্ষেত্রেও এবং সবারই ক্ষেত্রে যারা একবার ইন্ডিয়ান সিটিজেনশিপ একবার হয়ে যাব তো হয়ে যাব, সেটা ফুল লাইফ টাইম, সেটা কোনো রিনিউ বা এরকম কোনো কনসেপ্ট নেই। এটাই মেনলি বলেছে যে আর্টিকেল 10 যেটা কন্টিনিউয়ান্স অফ দ্য রাইট অফ সিটিজেনশিপ। অ্যান্ড এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমাদের পাসপোর্টের, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট 3 ধরনের পাসপোর্ট ইস্যু করে, ব্লু, হোয়াইট অ্যান্ড মেরুন। ব্লু যেটা আমরা সাধারণ মানুষের জন্য, অ্যান্ড অফিসিয়াল ইন্ডিয়ান পাসপোর্ট হচ্ছে তাদের জন্য হচ্ছে হোয়াইট, এবং ডিপ্লোম্যাটিক যারা থাকে এবং মানে ডিপ্লোম্যাটিক হচ্ছে একদম টপ র্যাঙ্কিং বা হাই র্যাঙ্কিং যারা থাকছে তাদের হচ্ছে মেরুন পাসপোর্ট। তো পাওয়ারগুলো একবার দেখে নিও। অ্যান্ড মেরুন পাসপোর্টের প্রচণ্ড পাওয়ার, ভয়ঙ্কর রকম পাওয়ার। রিসেন্ট একটা আজকে 4th জুন লাস্ট 20 মে নাগাদ একটা খবর এসেছিলো হাইলাইটে, খুব একটা হাইলাইট ছিল না, বাট ইন্টারন্যাশনাল ক্ষেত্রে নিউজটা খুবই হাইলাইট ছিল। সেখানে বেলজিয়ান যে প্রাইম মিনিস্টার, বেলজিয়ান এক ডিপ্লোম্যাটের ওয়াইফ, উনি কী করেছিলেন, একটা সিওল গিয়েছিলেন, সিওল ভিজিট করেছিলেন। সিওল হচ্ছে সাউথ কোরিয়ার ক্যাপিটাল। তো সিওলে ওনার যে গৃহ পরিচারিকা ছিলেন তাকে চড় মেরেছে। তো অ্যাকচুয়ালি এটা ক্রাইম, বাট যেহেতু উনি একজন ডিপ্লোম্যাটের ওয়াইফ তো সেই জন্য ওনার কিন্তু কোনো পানিশমেন্ট হবে না। বাট এটা তো অনেক সাধারণ খবর, আমার পরবর্তীকালে দেখা গেছে মানে আগে এরকম ঘটনা ঘটেছে, সেখানে কোনো ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে মার্ডার বা অ্যাক্সিডেন্ট বা সিরিয়াস রকম ক্রাইমের রিপোর্ট আছে অন্য দেশে গিয়ে, তো সেই ক্ষেত্রে তাদের ইমিউনিটি থাকে, তারা ছাড় পেয়ে যায়। তো এই ডিপ্লোম্যাটদের কাছে থাকে মেরুন পাসপোর্ট। তো বুঝতেই পারছো মেরুন পাসপোর্টের ঠিক কতটা পাওয়ার।
তো ইন্ডিয়ান কোনো ডিপ্লোম্যাট যার কাছে মেরুন পাসপোর্ট আছে, সে আমেরিকা গিয়ে ঠিক কতটা ভয়ঙ্কর রকম পাওয়ার সে পাবে। অ্যান্ড এই হচ্ছে আমাদের ক্লাস আজকে এইটুকুই। আমরা সিটিজেনশিপ এবং ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ নিয়ে কথা বললাম, কয়েকটা এমসিকিউ ছিল 20টা, এবং এখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কয়েকটা পয়েন্ট আমরা বর্ণনা করেছি। তোমরা ভালো লাগলে দেখে নিও, যেহেতু এটা খুবই হাইলাইটেড। এখানে গভর্নমেন্ট স্ট্যান্ডও বলা আছে, অপোজিশন স্ট্যান্ডও বলা আছে, এবং তার কনক্লুশনও কিছুটা ডিসকাস করা হয়েছে। এটা আমি কালেক্ট করেছি দৃষ্টি আইএস থেকে, সাইট থেকে। অ্যান্ড এতদূর ভিডিওটা দেখার জন্য খুবই ধন্যবাদ। তোমরা যদি শেষ অবধি দেখে থাকো, চেষ্টা করো আর একবার ডিভাইস করে নাও, ভিডিওটা একের বেশি দেখা। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং তোমাদের কী মতামত ভিডিওটা সম্পর্কে, পরবর্তীকালে আমি কী চেঞ্জ করতে পারি বা কী আনলে আরও বেটার হয়, বেটার কীভাবে করতে পারি, এই সবই তোমরা কমেন্টে জানাতে পারো। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে।